নমস্কার, আপনারা দেখছেন হাউ। এই মুহূর্তে আমি ঋষিতা রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক করেন। মূলত এসএসসি 2016 সালের যে গোটা প্যানেল বাতিল হয়েছে এবং সেখানে যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন যে এখনো পর্যন্ত তো আপনারা কোনো নোটিশ পাননি, তাহলে আপনারা কেন আপনাদের কাজ করছেন না? ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রবিম দেব। কথা বলে নেব স্যারের সঙ্গে। স্যার, মুখ্যমন্ত্রী কালকের বৈঠক থেকে বলছেন যে আপনারা তো এখনো কোনো নোটিশ পাননি, তাহলে কাজ কেন করছেন না? স্কুলে যান, পড়ান, কারণ বিরোধীরা চাইছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন। দেখুন, মুখ্যমন্ত্রী কখন কি বলেন, মুখ্যমন্ত্রী তার খতিয়ে দেখেন না, এটি হচ্ছে সমস্যা। যারা চাকরি হারালেন, এই 25,753 জন, তার পরিবার, সবাই, তারা যে যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেটা সত্যি কি মুখ্যমন্ত্রী অনুভব করেছেন? যদি অনুভব করতেন তাহলে এই প্রশ্ন করতেন না। আপনারা তো নোটিশ পাননি, তো ওনারা নোটিশ পাননি, তো মুখ্যমন্ত্রী কি নোটিশ পেয়েছেন? মুখ্যমন্ত্রী যদি নোটিশ পেয়ে থাকেন তাহলে যারা চাকরি আছেন তারাও পেয়েছেন। মুখ্যমন্ত্রী নোটিশ যদি না পেয়ে থাকেন তাহলে মিটিং ডাকলেন কেন? এতদিন তো মিটিং ডাকেননি। 16 সালের পরীক্ষা, আজকে 25 সাল, 9 বছর হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, মামলা হয়েছে, তো এতদিন তো এই পরীক্ষার্থীদের নিয়ে মিটিং ডাকেননি। বা চাকরি যারা নিয়োগপত্র পাবে বা যারা প্যানেলিস্ট হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের তো ডাকেননি। তো নিজেই নিজের জালে জড়াচ্ছেন। যারা চাকরি প্রার্থী, যারা সবচেয়ে বেশি এই ব্যাপারে এফেক্টেড, তাদেরকে তিনি মিটিংয়ে ডাকলেন সরকার চিফ সেক্রেটারিকে দিয়ে। এটা একটা বিস্ময়ের ব্যাপার। 25,753 জনকে ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছেন, যার ক্যাপাসিটি সকলে 12,000। শুধু তাই নয়, আরেকটা ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই, যে সেখানে যে শুধু শিক্ষক শিক্ষিকারা ছিলেন এমন নয়, এমন যে যোগ্যদের যে টিকিটগুলো, মানে যেখানে লেখা ছিল যে আমরা যোগ্য, যে পাস, সেই পাসে এমন অনেকে আছেন যারা হয়তো এই প্যানেলের নামেই তারা নেই, তারাও সেখানে গিয়ে একেবারে সামনের সারিতে। সেটাই তো, সামনের সারিতে উনি ওনার দলের কর্মীদের ডেকেছেন। যারা যদি কোনো যুক্তিযুক্ত প্রশ্ন করেন, প্রশ্নকারীকে দাবিয়ে দেওয়ার জন্য লোক ডেকেছেন। সাদা পোশাকের পুলিশ ছিল, সব রকমের ব্যবস্থা রেখেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে প্রবেশপত্র যাদের দেওয়ার কথা, এটা সরকারি মিটিং, এখানে দলের ব্যাপার নয়, কাউকে দায়ী করা যাবে না, সরকার দায়বদ্ধ। সরকার মিটিং ডেকেছে, অভিযোগ এসছে 500 টাকা ওই প্রবেশপত্র পাওয়ার জন্য। এইরকম জালিয়াতি, একবার চাকরিতে নিয়োগে জালিয়াতি, তারপর নিয়োগপত্র পাওয়ার পর পোস্টিংয়ে জালিয়াতি, তারপর যখন দেখা গেল যে নিয়োগপত্র যাদের দেওয়া হয়েছে তারা যারা যোগ্য তাদের অনেককে দেয়নি, যারা অযোগ্য তারা পেয়ে গেছে। ফলে যোগ্য অযোগ্যের ফারাক তারা করতে পারেনি, ফলে এই 25,753 জন সবাই বাতিল হল। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা যারা যোগ্য তাদের জন্য আমি এখন লড়বো, তারপরে অযোগ্যদের ব্যাপার হবে, যদি কাগজপত্র প্রমাণ হয় তখন আমার কিছু করার থাকবে না। কালকে যা তিনি বলেছেন, তাহলে এইসব নিয়ে কেন ছলনা করছেন? আরও বেশি ছলনা হচ্ছে যারা নাকি এরকমভাবে যন্ত্রণায় আছেন, যারা এতদিন কাজ করলেন। যে স্কুলগুলি ছবি বেরোচ্ছে, হেডমাস্টারি ক্লার্ক, হেডমাস্টারি বা হেডমিস্ট্রেস, তিনি দরজা খুলছেন, তিনি ঝাড় দিচ্ছেন, তিনি সব করছেন। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এই সমস্ত কিছুর জন্য দায়ী 2016 সাল থেকে 2025 সাল, এই 9 বছর ধরে যারা এইসব কাজ করেছেন তার সব মূলে হচ্ছে তৃণমূলের সরকার। তো তার দায় নিতে হচ্ছে আজকে পরিবারকে। আরও 25,753 জন তারা নিয়োগপত্র পেয়েছিলেন বা তারা সিলেক্টেড হয়েছিলেন, কিন্তু যারা লক্ষ লক্ষ দরখাস্ত দিয়েছিলেন তাদের মধ্যে কতজন আছে যারা যোগ্য ছিলেন, অথচ তারা যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাননি। কারণ টাকার অঙ্কে চাকরি বিক্রি হয়েছে, নিয়োগপত্র বিক্রি হয়েছে, এমনকি আবেদনপত্র বিক্রি হয়েছে।
কি এই যখন সরকার বলছে প্রতারণা হয়েছে, বিচারপতি বলছেন প্রতারণা হয়েছে, জালিয়াতি হয়েছে, তো এরকম প্রতারণা, জালিয়াতি, প্রতারক, জালিয়াতদের পক্ষে থাকবেন সরকার? তো কালকে কথা তাই। তার জন্য উনি বলছেন যারা এইসব কাজ করেন কয়েকদিন আপনারা ভলেন্টারি সার্ভিস দিন। ভলেন্টারি সার্ভিস মানেটা কি? উনি একবার সিভিক পুলিশ করেছেন, সিভিক ভলেন্টিয়ার করেছেন, তখন সিভিক বলছে শিক্ষক হবে। ঠিক বলতে এখানে প্রশ্নটা হচ্ছে যারা সঠিক পরীক্ষা দিয়েছেন, যোগ্য, তাদেরকে কেন চিহ্নিত করা হলো না? বিচারপতি বারবার বলেছেন আপনি যোগ্য অযোগ্যদের, একসময় গিয়ে তারা বলেছিলেন এসএসসি যে তাদের যোগ্য অযোগ্য ডিমার্কেট করতে পারবেন, কেন ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হলো? এর দায় কি সুপ্রিম কোর্টের? এবং সুপ্রিম কোর্টের এই দায় কি বিকাশ ভট্টাচার্যের? বিকাশ ভট্টাচার্যের দিকে আঙুল তুলছেন, কখনো আদালতের দিকে আঙুল তুলছেন, তো আপনি ওএমআর শিট পোড়ালেন কেন? এর জবাব কে দেবে? আবার তিনি বলেন এসএসসি আলাদা, আমাদের কিছু করার নেই। যখন যেমন তখন তেমন করলে তো হবে না। একবার বলেন তিনিই সব, আবার বলেন আমি কিছু না। তাহলে আপনি কিছু না বলে তাহলে আপনি 25,753 জনকে ডাকলেন কেন সরকারের পক্ষ থেকে নোটিশ দিয়ে? আপনার ডাকার কী এখতিয়ার আছে? নিয়োগপত্র তো আপনি দেন না, তাহলে আপনি তাদের ডাকলেন কেন? সুতরাং আপনি যে প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী এই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলছেন আপনারা কেন কাজ বন্ধ করছেন, নোটিশ তো পাননি, তো আপনি কেন মিটিং ডাকলেন, নোটিশ তো পাননি? এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আগে যোগ্যদেরটা দেখবো তারপর অযোগ্য, তিনি কিভাবে বুঝছেন যে কারা যোগ্য কারা অযোগ্য? তো উনি আইন মানেন না, বিচার মানেন না, যুক্তি মানেন না, বিজ্ঞান মানেন না, সংবিধান মানেন না। এটা আমরা বারবার বলেছি। গতকালে তার বক্তব্যটা হচ্ছে সবগুলি বিরোধী। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, মানে তাহলে বিচার বিভাগকে অমান্য করছেন। তিনি যখন সুপ্রিম কোর্টের রায় বেরোয়, আজকালকার বিজ্ঞান প্রযুক্তির যুগের সাথে সাথে সেটা ডিজিটালাইজড হয়, সবার কাছে বার্তা চলে আসে। রায় সকলের জন্য, যারা আবেদন করে তাদের জন্য, যাদের বিরুদ্ধে শুনানি হয় তাদের জন্য এবং জনসমক্ষে। রায়টা পাবলিক প্রপার্টি, কোনো ব্যক্তির নয়। যারা মামলাগুলো শুধু তারাই রায়ের কপি পাবে না, এখন রায় সবাই পায়। যে মুহূর্তে এটা ফাইনাল হয়ে যায় তখন সেটা তারা দিয়ে দেয়, রিলিজ করে দেয়, সকলের জন্য এটা প্রকাশ্য। সুতরাং এইভাবে বলতে পারেন যে যোগ্য অযোগ্য? যখন যোগ্যদের তালিকা দেওয়ার কথা বললেন তখন তিনি নীরব রইলেন। এখন যখন সকলের চাকরি বাতিল হলো, তার জন্য যে সরকার দায়ী, যারা নিয়োগ করলেন, যারা ঘুষ নিলেন, যারা এইভাবে জালিয়াতি করলেন, যারা ওএমআর শিট পুড়িয়ে দিলেন, যারা এই যোগ্য অযোগ্যদের পার্থক্য যাতে প্রমাণিত না হয় তার জন্য সব কিছু লোপাট করলেন, তার জন্য কালকে একজন লিখেছে যে আগে অনেক কিছু পুড়িয়ে দিয়েছে, তো তার জন্যই সব কিছু পুরানো অভিজ্ঞ বলেই তিনি অগ্নিকন্যা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যই তো অগ্নিকন্যা নামটা দিয়েছিল। তাই তো যা কিছু হয় পুড়িয়ে দিচ্ছে। এখন মুখ্যমন্ত্রী নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার, এখন অগ্নিকন্যা থেকে এখন টাইগারে আসছেন, তো টাইগারের পরে রয়্যাল বেঙ্গল টাইগারের মানে যখন বুঝবেন তখন তিনি কোথায় পালাবেন? তিনি রয়্যাল বেঙ্গল টাইগার নিজেকে বলছেন, সেই টাইগারের মানেটা যদি ভালো করে বুঝেন তখন পালাবেন কোথায়? দেখছেন তো টাইগারের ভূমিকা কী হয় সবসময়। প্রশ্নটা হচ্ছে এই এতগুলি চাকরি প্রার্থী, তার পরিবার পরিজন, এগুলিকে নিয়ে রসিকতা করছে, ছলনা করছে মুখ্যমন্ত্রী, অপরাধীদের আড়াল করছে। ওনার দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে আইন মোতাবেক কাজ করা, সংবিধানের মোতাবেক কাজ করা। যা আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেশন, জুডিশিয়ারি, এই তিনটে স্তম্ভ, এইটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের প্রধান, যাতে ঠিকমতো কার্যকরী হয়। সংবিধান এই জন্যই তাকে মন্ত্রগুপ্তির শপথ পাঠ করিয়েছে। এমএলএ হওয়ার সময় মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সময় মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, আমি সংবিধানের নির্দেশ মেনে চলব। তো সংবিধানের যে প্রতিগুলি স্তম্ভকে, সেইগুলিকে যারা অস্বীকার করে, যিনি অস্বীকার করেন, তার কোনো নৈতিক অধিকার আছে অন্যদেরকে কোনো পরামর্শ দেওয়া, অন্যদেরকে জ্ঞান দেওয়া? এসব কী কথা বলছেন? আজ পর্যন্ত কোনোদিন এইরকম কথা কেউ শুনেছে?
কালকে তিনি আবারও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে বলছেন যে ওনাকে রাজনৈতিকভাবে আইসোলেট করে দেওয়া উচিত। এটাই তো ওনার রাজনীতি। ওনার পক্ষে থাকলে দুর্নীতি করা যাবে। চুরি করলো, কেলেঙ্কারি করলো, আমি মনে করি না চোর না। একসময় তিনি বলেছিলেন সবাই চোর, মদন চোর, আমি চোর, সবাই চোর। যখন 2014 সালের 9ই মে সে সারদাকাণ্ডের সুপ্রিম কোর্টের রায়ের পর যখন সিবিআই তদন্ত হলো, মিছিল করেছিলেন না, তার বুকে লাগিয়েছিলেন আমি চোর। এখন গোটা দলটাই চোর হয়ে গেছে, সরকারটাই চোরের মধ্যে হয়ে গেছে। তাহলে চোর বলতে বলতে তিনি অন্যদের দিকে আঙুল তোকাচ্ছেন। তিনি এখন বিকাশ ভট্টাচার্যকে শিকন্ডি দাঁড় করাতে চাইছেন। তাহলে বিকাশ ভট্টাচার্য কী হচ্ছে? বিকাশ ভট্টাচার্য সংবিধানে ওই 3টে স্তম্ভ, এক্সিকিউটিভ, লেজিসলেশন আর জুডিশিয়ারি। ওই জুডিশিয়ারি ওইটা ঠিকমতো চলছে কি না সেটার জন্য মামলা হলে মামলায় এক পক্ষ এটাকে প্রমাণ করে সংবিধানের নির্দেশ কোন পক্ষ অমান্য করেছে সেটা চিহ্নিত করে। লয়ারদের হচ্ছে সেই কাজ। লয়ার, আইনজীবী, আইন রক্ষা করা তাদের দায়িত্ব, আইন মোতাবেক কাজ করার দায়িত্ব। আইন ভঙ্গ করলে বিকাশ ভট্টাচার্য দাঁড়াচ্ছে যারা আইন ভঙ্গকারী তাদের বিরুদ্ধে, আইন রক্ষকের পক্ষে দাঁড়াচ্ছে, ভঙ্গকারীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো ভঙ্গ করেছেন কে? যদি চাকরির ঠিকমতো নিয়োগ হতো, বিকাশ ভট্টাচার্যকে তো যারা আবেদনকারী তারাও বিকাশ ভট্টাচার্যের কাছে যেত না, তারা নিয়োগ করতে নিয়ে বাড়ি যেত। পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, একদল পাশ করে একদল ফেল করে। অক্ষর হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষাতে মামলা হচ্ছে না কেন? একজন দুজনের মামলা হতে পারে, অনেকে পরীক্ষা দেয়, অনেকে পাশ করে। সবাই কি ফার্স্ট হয়? সবাই কি র্যাঙ্ক পায়? তা পায় না। সবাই কি লেটার পায়? তা তো পায় না। তাহলে একদল লেটার পাবে, একদল পাবে না। তাহলে পরীক্ষা দিলে একজন পাস করবে, একজন ফেল করবে। যে পাস করবে তাকে পদ্ধতি অনুসারে কোনোটা লিখিত পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ হয়, আবার কোনোটা লিখিতর পর মৌখিক পরীক্ষা হয়, তারপরে আবার টেস্ট হয়, নানা পরীক্ষা হয়, পুলিশি ভেরিফিকেশান হয়, অনেক কিছু হয়, তারপর নিয়োগপত্র ফাইনাল হয়। তো এইগুলি কোথায়? তো বিকাশ ভট্টাচার্য সেখানে কোথায়? বিকাশ ভট্টাচার্য হচ্ছে নিয়োগে দুর্নীতি হয়েছে, একদল মনে করছে তাকে অন্যায়ভাবে বাতিল করছে। বিকাশ ভট্টাচার্য, অন্যরা মামলা করেছে, 25 জন লয়ার সেই মামলায় অংশীদার, তার মধ্যে বিকাশ ভট্টাচার্য একজন সিনিয়র মোস্ট। সুতরাং বিকাশ ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আইডেন্টিফাই করে দিয়ে প্রথম থেকে তাকে একজন ব্যক্তিগতভাবে চিহ্নিত করে মানুষের মধ্যে, তার মধ্যে রোষের মুখে দিচ্ছ। এই লক্ষ লক্ষ যারা চাকরি প্রার্থী, শুধু 25,753 জন নয়, কয়েক লক্ষ পরীক্ষার্থী দিয়েছে, তাদের কাছে বিকাশ ভট্টাচার্যকে আসামি বানাচ্ছে। এর থেকে অপরাধ কোথায় আছে? বিকাশ ভট্টাচার্য কী করল? সে আবেদনপত্র দেওয়ার জন্য সে আবেদন জানিয়েছে, নোটিশ বিজ্ঞপ্তি দিয়েছে, সে দেয়নি। পরীক্ষা কে নিয়েছে? বিকাশ ভট্টাচার্য করেছে। পরীক্ষার পর ফল প্রকাশ কে করেছে? বিকাশ ভট্টাচার্য করেছে না, এসএসসি করেছে। এসএসসির মধ্যে বিকাশ ভট্টাচার্য ছিল না। তাহলে এরপরে যারা নিয়োগ নিয়ে যেমন এতক্ষণ হলো, তাতে বিকাশ ভট্টাচার্যের কী? যখন আবেদনকারীরা তার যোগ্য বিচার পায়নি তখন মামলায় গেছে। মামলা করলে মামলাকারীর পক্ষে লয়ার থাকে, যারা ডিফেন্ডার তাদের পক্ষেও লয়ার থাকে, সরকার পক্ষেরও আইনজীবী আছে, মামলাকারীরও আইনজীবী আছে। তুমি একজন আইনজীবী, তাকে হঠাৎ করে আসামি বানাচ্ছেন কেন? সিস্টেম, ব্যবস্থা। উনি এখন কেন বললেন ওটাকে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে? এসএসসি আলাদা। তাহলে এসএসসি যদি হয় তাহলে তিনি মিটিং ডাকছেন কেন? কখনো আলাদা, আর কখনো তিনি সুপ্রিম, দলেরও সুপ্রিমো, সরকারেরও সুপ্রিমো, আবার দুর্নীতিরও সুপ্রিমো। চাকরি যারা হারা তাদের চাকরি হারাবার জন্য দায়ী, তারও সুপ্রিমো তিনি। সুতরাং যিনি অপরাধী তিনি অন্যদিকে আঙুল দেখান। ওই পকেটমার দেখবেন, আরেকজন পকেটমারকে বলে ওই যে পকেটমার চলে যাচ্ছে, দিকে আঙুল দেখায় যাতে দৃষ্টি বিভ্রান্ত হয়। বিকাশ ভট্টাচার্য হচ্ছে মামলাকারীদের পক্ষে, যে আইনজীবীরা সওয়াল করছেন তার পুরো ভাগে দাঁড়িয়েছেন। এটা হচ্ছে তার গাত্রদাহ। এই অপরাধীদের শাস্তির দাবিতে বিকাশ ভট্টাচার্য আইনকে, বিচারকে, সংবিধানকে রক্ষা করার জন্য বিকাশ ভট্টাচার্য সওয়াল করেছেন। এই জন্য বিকাশ ভট্টাচার্য হচ্ছে তার চক্ষুশূল, কিন্তু আর চোখের মনি হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষের, যারা অধিকার চায়, যারা সংবিধান মেনে চল, তাদের চোখের মনি হচ্ছে বিকাশ ভট্টাচার্য। এইখানটাই আগামী দিন সেটাই প্রমাণ করবে।